প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কাজামাল স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি নোমান স্যার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, কাজামাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রাণী টিস্যু সম্পর্কে আমরা জানব। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমি এই অধ্যায় 2 এর উপরে গত 2টি ক্লাসেই নিয়েছি এবং 2টি ক্লাসের ভিডিও আপলোড করেছি। ওখানে এই অধ্যায়ের প্রথম অংশ জীবকোষ, ওই অংশটুকুর উপরে একটা ক্লাস ছিল এবং বিস্তারিত আলোচনা ছিল। উদ্ভিদের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে চিত্রসহ ব্যাখ্যা করা ছিল। এরপরে দ্বিতীয় যে ক্লাসটিতে উদ্ভিদের টিস্যু, অর্থাৎ টিস্যুর মধ্যে উদ্ভিদের টিস্যু অংশ চিত্রসহ বিস্তারিত আলোচনা ছিল। আজকের ক্লাসে আমরা প্রাণী টিস্যু সম্পর্কে বিস্তারিত জানব। আমি তোমাদেরকে বলেছিলাম এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এসএসসি ফাইনাল এক্সামে অবশ্যই প্রশ্ন আসে এবং সেই ক্ষেত্রে প্রথম অংশ জীবকোষ অংশ থেকে অথবা পরবর্তী টিস্যু অংশ থেকে। তো তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য আমি এই চ্যাপ্টারটি 3টি ক্লাস নিয়েছি এবং আজকে প্রাণী টিস্যু আলোচনা শেষ হলে এই ক্লাস শেষ হবে, এই অধ্যায় শেষ হবে। তো প্রাণী টিস্যু এখানে তেমন কোনো চিত্র আমি আঁকিনি, তবে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। সেটি হচ্ছে এই অধ্যায়গুলো জীববিজ্ঞান পড়তে গেলে আমাদের কিন্তু চিত্র আঁকা শিখতে হবে। তোমাদেরকে একটু কষ্ট করে চিত্র আঁকা অনুশীলন করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি আমার বায়োলজি বিভিন্ন ক্লাসে প্রায় ক্লাসগুলোতে আমি চিত্রসহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম, কারণ যে প্রশ্নের আনসারগুলো, সৃজনশীল আনসারগুলো আমাদের চিত্রসহ করা লাগবে, ওগুলো আমি কিন্তু তোমাদেরকে চিত্রসহ আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা প্রাণী টিস্যু, মূলত প্রাণী টিস্যু কি আমরা জানি, টিস্যু হচ্ছে কোষগুচ্ছ বা কোষ সমষ্টি। কোষ সমষ্টি মানে হচ্ছে আমরা জানি অনেকগুলো কোষের সমন্বয়। তো প্রাণী দেহের তৈরিতে, প্রাণী দেহের বিভিন্ন কার্য সম্পাদনে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যখন টিস্যু গঠন করে বা কোষগুচ্ছ, কোষ সমষ্টি একত্রিতভাবে কাজ করে, আমরা জানি একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই কার্য সম্পাদনকারী এক গুচ্ছ কোষকে কলা বা টিস্যু বলে। প্রাণী দেহ গঠনের বিভিন্ন কার্যে অংশগ্রহণকারী একই উৎস থেকে উৎপন্নকৃত কোষ সমষ্টিকেই প্রাণী টিস্যু বলে। এই প্রাণী টিস্যুকে তাদের গঠনগত ভাবে কাজের ভিত্তিতে নানাভাবে বিভক্ত করা আছে। তার মধ্যে আবরণী টিস্যু, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু বা যোজক গলা আমরা বলি। তো আবরণী টিস্যু, আবরণ বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের দেহের বাইরের আবরণ। এছাড়া মনে করো আমাদের দেহের অভ্যন্তরীণ এই যে খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলী, এই যে সবগুলোতেই তো একটা প্রাচীর আছে না? এই প্রাচীরগুলো কিন্তু আবরণী টিস্যু। তোমরা হয়তো বলে থাকবে বা হয়তো তোমরা চিন্তা করবে আমাদের দেহের বাইরে যে চামড়া দেখি শুধু সেটাই আবরণ। সেটি আবরণ নয়, এটি আবরণ। এটি ভিতরের সকল অর্গানগুলোকে বাইরের আঘাত থেকে, বাইরের বিভিন্ন রোগ জীবাণু, ধুলাবালি থেকে আমাদের রক্ষা করে। আর ভিতরের অর্গানগুলোর প্রাচীরগুলো হচ্ছে আবরণী টিস্যু। গঠনগত, অবস্থানগত কারণে এগুলোর ভিন্নতা আছে। তো আমরা প্রথমে যদি দেখি আবরণী টিস্যুকে, তাদের আবরণী টিস্যুর আকৃতি, অবস্থান ও কাজের ভিত্তিতে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। স্কোয়ামাস শব্দটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই বীজগণিতে স্কয়ার করো, তাই না? স্কয়ার করছো না? স্কয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে সমান। যে সমস্ত টিস্যুগুলো দৈর্ঘ্য প্রস্থে সমান এরা হচ্ছে স্কোয়ামাস। তাহলে তোমরা স্কোয়ামাস বলতে বুঝে নেবে বর্গ আকৃতি, স্কয়ার বর্গ আকৃতি, অর্থাৎ এই কোষগুলোর আয়তন হবে সমান। এরপরে আসো কিউবয়েডাল। কিউবয়েডাল মানে হচ্ছে কিউব। কিউব মানে কি? ঘনক। তোমরা
বীজগণিতে ঘনক প্রস্থ না ঘনক, অর্থাৎ কিউ পর্যায় বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে সমান। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে সমস্ত কোষের আবরণী টিস্যুর আকৃতি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাতে একই রকম, দেখতে ঘনকের মতো, তারা হচ্ছে কি কিউবয়েডাল। তাহলে এরপর হচ্ছে কলামনার। কলাম মানে হচ্ছে উপর নিচ কলাম, ওই যে আমরা খাতায় স্কেল করি, ঘর করে করে যে আঁকি লম্বায়, যেমন একটা বিল্ডিং বানাতে একটা এই যে ওয়াল দিতে যে এগুলো হচ্ছে কি কলাম আকৃতি। তাহলে আকৃতি, অবস্থান এবং কাজের ভিত্তিতে তিন ভাগে স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। আমি তোমাদের সুবিধার জন্য বাংলায় সাধারণভাবে যেটি সেটি বলে দিয়েছি যেন তোমাদের মনে থাকে। তো স্কোয়ামাস আবরণ টিস্যুগুলো আমরা দেখি কোথায়? এগুলো আমরা দেখি হচ্ছে বৃক্কের বাউমেন্স ক্যাপসুল। বৃক্কের বাউমেন্স ক্যাপসুল নিশ্চয়ই তোমরা চিনো। আমরা অষ্টম অধ্যায়ে রেচনতন্ত্র বৃক্কের গঠনে পড়েছিলাম, মালপিজিয়ান ওই যে নেফ্রনের গঠনে। বৃক্কের বাউমেন্স ক্যাপসুলে এই টিস্যু দেখা যায়, এই টিস্যু ছাঁকনির কাজ করে। কিউবয়েডাল আবরণ টিস্যু আমরা দেখি বৃক্কের সংগ্রাহক নালিকা। আমরা নেফ্রনের দুটি অংশ পড়েছিলাম, মনে আছে? অর্থাৎ একটি হচ্ছে ছাঁকন যন্ত্র, আরেকটি হচ্ছে নালিকা। তো সংগ্রাহক নালিকার যেই টিস্যুগুলো, এগুলো হচ্ছে কিউবয়েডাল আবরণের টিস্যু। এরপর কলামনার আমরা দেখি বিভিন্ন এই যে সমস্ত অন্তঃপ্রাচীরে রক্তক্ষরণ, এরপর হচ্ছে রক্ষণ, এই সমস্ত কাজ করে। এই টিস্যুর কোষগুলো মূলত সরু এবং লম্বা আকৃতির হয়, এরা হচ্ছে কি কলামনার। এরপর আসো ভিত্তিপর্দার কোষের সংখ্যা। অর্থাৎ ভিত্তিপর্দা বলতে ভিত্তিপর্দা আমাদের যে ভিতরের যে অর্গানগুলো, এই অর্গানগুলোতে যে পাতলা পাতলা বিভিন্ন লেয়ার, পাতলা পাতলা যে পর্দা আবরণগুলো থাকে, তাদের বিন্যাস, তাদের সজ্জিত অবস্থা, ভিত্তিপর্দা সেই কোষের সংখ্যার ভিত্তিতে এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়: সাধারণ, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড। সাধারণ, স্ট্র্যাটিফাইড এবং কি সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে এখানে সাধারণ আবরণী টিস্যু যেগুলো, এগুলো হচ্ছে তাও বৃক্কের সংগ্রাহক নালী, বৃক্কের ক্যাপসুল এবং অন্তঃপ্রাচীর, এগুলোতে ব্যবহৃত হয়। আর যেই স্ট্র্যাটিফাইড আবরণী, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে কোষগুলো একটির উপর একটি সজ্জিত, কোষগুলো একটির উপর একটি সজ্জিত, স্তরে স্তরে সজ্জিত। আর এই সজ্জিত অবস্থায় থাকে বলে এদেরকে স্ট্র্যাটিফাইড বলা হয়। সাধারণত মেরুদণ্ড প্রাণীর ত্বক, এই যে আমাদের দেহের বাইরের ত্বক, এগুলো স্ট্র্যাটিফাইড টিস্যু, আবরণী টিস্যু। এরপর সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো শব্দ হচ্ছে ফলস বা মিথ্যা। এই আবরণী টিস্যুগুলো স্তরে স্তরে সজ্জিত বলে মনে হবে, কিন্তু আসলে এগুলো সবগুলো একইভাবে সজ্জিত বা একইভাবে বিন্যস্ত থাকবে না। এখানে তাদের মধ্যে কোনোটা উচ্চতাতে কম বেশি থাকবে, পাশাপাশি অবস্থানগত গঠনগত কিছু পরিবর্তন থাকবে, কিন্তু এরাও সজ্জিত, পরিপূর্ণভাবে সজ্জিত নয় বলে এদেরকে সিউডো স্ট্র্যাটিফাইড বলে। এগুলো আমরা দেখতে পাই কোথায়? আমাদের যে ট্রাকিয়া, ট্রাকিয়া ছিল শ্বাসনালীর যে অংশ, আমরা যে শ্বাসনালী বলি, এটাই হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়াতে তোমরা নিশ্চয় দেখে থাকবে ভাঁজগুলো বা গোলাকার গোলাকার বলয় আকৃতির ভাঁজ। তো এই ভাঁজগুলো সবগুলো সমান আকৃতির হয় না, অর্থাৎ দেখতে বাইরে থেকে আমরা একই মনে করি, আসলে একই রকম থাকে না। এরপরে কাজের প্রয়োজনে রূপান্তরিত হয় কোষগুলো আবার 5 ভাগে বিভক্ত: সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত, ক্ষণপথযুক্ত, জননাঙ্গের আবরণী টিস্যু, গ্রন্থি আবরণী টিস্যু। সিলিয়াযুক্ত, ফ্লাজেলাযুক্ত আমরা জানি ওই ব্যাকটেরিয়াতে কতগুলো লোম আকৃতির ফ্লাজেলা, সিলিয়া থাকে। তারপরে এই ক্ষণপথ কাদের থাকে, যেমন এমিবাতে আমরা দেখেছি ক্ষণপথ থাকে। জননাঙ্গ, প্রত্যেক প্রাণীতেই জননাঙ্গ আছে এবং উন্নত প্রাণীর ক্ষেত্রে পুরুষ জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ আছে। এই জননাঙ্গের যে টিস্যু, তৈরি টিস্যু আবরণী টিস্যু। গ্রন্থি আমরা জানি যে আমাদের দেহে বিভিন্ন প্রকার রস উপাদান, হরমোন, বিভিন্ন উপাদানগুলো দেহ থেকে নিঃসৃত হয়, বিভিন্ন গ্রন্থি থেকে এই রস উপাদানগুলো নিঃসৃত হয়। আর এই গ্রন্থিগুলোর যে আবরণী টিস্যু সেগুলো। তাহলে মোটামুটি আবরণী টিস্যু প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু স্নায়ু কোষের গঠন ও কার্যকের একককে বলা হয় নিউরন। এই নিউরন এটি মূলত স্নায়ু টিস্যু এবং তার গঠন কাজ আমাদের জানতে হবে। তবে এই অধ্যায়টিতে এই সম্পর্কিত তথ্যগুলো বিস্তারিত আমাদের জানার দরকার নেই, কারণ এই অংশটুকু থেকে নিউরনের অংশ খুব কম আসে। আমরা আমাদের এখানে 10ম অধ্যায় সমন্বয় একটি চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটিতে নিউরন সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে এবং গঠন কাজ, তার বিভিন্ন
ক্ষেত্র সবকিছুই আছে। আমরা স্নায়ু টিস্যু নিউরন সম্পর্কিত তথ্যগুলো আমরা দশম অধ্যায় সমন্বয় চ্যাপ্টার যখন আমি তোমাদের সাথে শেয়ার করব তখন আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। এরপর আসি পেশি টিস্যু। পেশি টিস্যু আমাদের কাজের জন্য বা কাজের কার্যক্ষেত্র গঠনগত দিক থেকে তিন প্রকার: ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি বা কার্ডিয়াক। তো ঐচ্ছিক পেশি কোনগুলো? ঐচ্ছিক পেশি যেমন এই যে আমাদের যে মাসল, এখানে পেশি বলতে কি বোঝায়? আসলে আমাদের দেহের যে মাংস অংশটুকু এটাই হচ্ছে পেশি। তো এই পেশি দেহের যেই পেশিগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো সঞ্চালন করতে পারি, সংকোচন প্রসারণ করাতে পারি, নাড়াচাড়া করতে পারি, এরা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর দেহের যেই পেশিগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করতে পারি না, এরা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর হৃদপেশি হৃদপিণ্ড গঠনের জন্য আল্লাহ সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত স্পেশাল পেশি হৃদপেশি। অর্থাৎ আমাদের দেহে হৃদপেশি হৃদপিণ্ড গঠনের জন্য শুধুমাত্র যেই পেশি, এটি কিন্তু শরীরের অন্য কোনো অঙ্গের সাথে, অন্য কোনো অংশের সাথে মিল নেই। অর্থাৎ এই হৃদপেশি দিয়ে শুধুমাত্র হৃদপিণ্ড গঠিত। তো এই ক্ষেত্রে একটা তোমাদের বলে দেই, হৃদপেশি এক প্রকার অনৈচ্ছিক পেশি। এরকম একটি প্রশ্ন তোমাদের সৃজনশীলে আসে, এটি আমি একটু করে বলে দিচ্ছি। হৃদপেশি কেন অনৈচ্ছিক পেশি? কারণ হৃদপেশি স্পেশাল হলেও হৃদপিণ্ডের যে ক্রিয়া, এটি কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নিয়ন্ত্রিত। আমাদের পক্ষে এটি কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অফ করা বা অন করা, থামানো সম্ভব না। এটির গতি বাড়ানো বা কমানো সম্ভব না। তাহলে হৃদপেশি অর্থাৎ হৃদপিণ্ডের ক্রিয়া সচল করে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে আমাদের দুনিয়াবি সকল প্রকার কার্যাবলী বন্ধ হয়ে যাবে, আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। তাহলে দেখো, হৃদপিণ্ডের সেই ক্রিয়া যেহেতু, পেশির ক্রিয়া যেহেতু আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এই জন্য এটি হচ্ছে এক প্রকার অনৈচ্ছিক পেশি। কারণ অনৈচ্ছিক পেশি আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেমন অনৈচ্ছিক পেশিগুলো, যেমন মনে করো আমাদের যে পাকস্থলী, খাদ্য নালী থেকে শুরু করে ভিতরের অর্গানের যে পেশিগুলো, তুমি কি চাইলে তোমার অন্ননালী বের করে এক্সারসাইজ করে লম্বা করে ব্যাটে করে আবার শরীরের মধ্যে প্রবেশ করাতে পারবে? পারবে না, কারণ এটি অনৈচ্ছিক পেশি, আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না। কিন্তু ঐচ্ছিক পেশি যেটি, যেমন তুমি চাইলে এক্সারসাইজ করে হাতের যে বাহুর মাসল, এগুলোকে তুমি চাইলে কি করতে পারো। যেমন বিভিন্ন নায়ক যারা, এরা কি করে এক্সারসাইজ করে বডি বানায়, তাই না? বডি বিল্ডার বলি আমরা, তাই তো? বিভিন্ন জিমনেশিয়ামে গিয়ে তুমি চাইলে এই পেশিগুলোকে কি করতে পারো, এক্সারসাইজ করে সংকোচন প্রসারণ করতে পারো। এই কারণে এটি হচ্ছে ঐচ্ছিক পেশি। এরপর হচ্ছে যোজক পেশি, অর্থাৎ যোজক বলতে যেটি পুরো দেহের সাথে সংযুক্তি স্থাপন করবে। তো এই যোজক পেশি প্রথম হচ্ছে ফাইব্রাস, এরপর হচ্ছে স্কেলিটন, এরপর হচ্ছে তরল যোজক। তো ফাইব্রাস হচ্ছে মূলত আঁশ জাতীয়, এটি পুরো দেহেই ছড়িয়ে আছে, যে আমাদের পুরো দেহের সাথে সংযুক্তি স্থাপন করা আছে। স্কেলিটাল হচ্ছে আমাদের কঙ্কাল, এই যে আমাদের পুরো দেহ মাথার খুলি থেকে শুরু করে পায়ের নখর পর্যন্ত পুরোটাই একটি শক্ত হাড় স্ট্রাকচার দিয়ে তৈরি। এই স্ট্রাকচারই হচ্ছে স্কেলিটাল বা কঙ্কাল। আর এটিতে মূলত আমরা জানি আমাদের দেহে দুই প্রকারের হাড় আছে, কতগুলো নরম হাড় আছে, যেগুলোকে আমরা তরুণাস্থি, কোমলাস্থি বা কার্টিলেজ বলি। যেমন এই যে আমাদের যে নাকের হাড়, কানের হাড়, যেগুলোকে আমরা কি করতে পারি, মোচড়াতে পারি, নাড়াতে পারি, এগুলো হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি বা কার্টিলেজ। আর অস্থি যেগুলো, এই যে হাতের হাড়, এগুলো থেকে আমরা চাইলে কানের মতো, নাকের মতো মোচড় দিতে পারবো? পারবো না। তাহলে এইগুলো হচ্ছে অস্থি বা বোন, শক্ত হাড়। আমাদের দেহে মোট কয়টি হাড় আছে? 206টি। এরপর আসো তরল যোজক। তরল যোজক মানে হচ্ছে মূলত তরল যে অংশ পুরো দেহে প্রবাহিত, পুরো দেহের সাথে সংযুক্তি স্থাপন, পুরো দেহে সরবরাহ, এটি হচ্ছে রক্ত। তো তরল যোজকের মধ্যে রক্ত, লসিকা। রক্ত কি? রক্ত এক প্রকার তরল যোজক কণা, যা ঈষৎ খাদ্যধর্মী ও লবণাক্ত। রক্তের মূলত দুটি উপাদান, রক্তরস ও রক্তকণিকা। রক্তকণিকা আবার তিন প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর এই সম্পর্কিত আমাদের যে পরিবহন একটি অধ্যায় আছে, ওখানে রক্ত সম্পর্কিত হৃদপিণ্ড, হৃদপিণ্ডের গঠন, রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন, রক্ত রোগ সবকিছু নিয়ে বিস্তারিত বর্ণনা আছে, আমরা ওখানে আরো বেশি জানবো। লসিকা হচ্ছে আমাদের দেহের যে বিভিন্ন কোষ, এই কোষগুলোর মধ্যে যে তরল উপাদান। তাহলে আমরা মোটামুটি প্রাণী সম্পর্কে জানলাম। এরপরে আমাদের লাস্ট যে অংশটুকু, এখানে কিছু তন্ত্রের কথা বলা আছে।
পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, কঙ্কালতন্ত্র, তাহলে এরকম বিভিন্ন তন্ত্র সম্পর্কিত বর্ণনা আছে। আমাদের এই সিলেবাসে এসএসসি বায়োলজিতে নবম অধ্যায় দৃঢ়তা অর্থাৎ কঙ্কালতন্ত্র, অষ্টম অধ্যায় রেচনতন্ত্র, এরপর সপ্তম অধ্যায় এশীয় বিনিময় অর্থাৎ শ্বসনতন্ত্র, এরপরে দশম অধ্যায় সমন্বয় যেটি স্নায়ুতন্ত্র, এইগুলো সম্পর্কিত আমাদের বিস্তারিত আলাদা চ্যাপ্টার আছে। আমরা প্রত্যেকটি চ্যাপ্টারে এই বিষয়গুলো বিস্তারিত জানবো। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের মূলত দেহের গঠন ও কার্যিক একক হচ্ছে কোষ বা ইংরেজিতে আমরা সেল বলি। এরপর হচ্ছে টিস্যু, টিস্যু ইংরেজি শব্দ, বাংলায় কলা বলে। অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু, অর্থাৎ একই কার্য একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই কার্য সম্পাদন করে এক উৎস কোষকে কলা বা টিস্যু বলে। এরপর আসে অঙ্গ বা অর্গান, অর্থাৎ অনেকগুলো টিস্যু যুক্ত হয়ে অঙ্গ তৈরি করে। এরপর হচ্ছে তন্ত্র বা সিস্টেম, অনেকগুলো অঙ্গ তৈরি হয়, যেমন মনে করো এই যে হাত অঙ্গ, পা অঙ্গ, এগুলো যুক্ত হয়ে তৈরি করে তন্ত্র কি কঙ্কাল তন্ত্র বা সিস্টেম। এরপর হচ্ছে আমাদের দেহ বা বডি, পুরো দেহ, অর্থাৎ অনেকগুলো তন্ত্র যেমন কঙ্কাল তন্ত্র, পেশি তন্ত্র, এরপর হচ্ছে কি শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, সকল প্রকার তন্ত্রগুলো অনেকগুলো তন্ত্র মিলিত হয়ে আমাদের পুরো দেহ তৈরি করে এবং দেহের গঠন দেহে গঠিত হয় এবং সেই অনুসারে আমাদের দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ সবই সম্ভব হয়। তাহলে মোটামুটি আমরা প্রাণী শিশু সম্পর্কে জানলাম। এই অধ্যায় দ্বিতীয় অধ্যায়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকবার বলেছি, আবারও বলছি যে অনেক গুরুত্বপূর্ণ। এটি আমরা ভালো মতো প্রস্তুতি নেব। আবার তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমি 3টি অংশ আলাদা করে ভাগ করে দিয়েছি। তোমরা নিজেরা বাসায় বসে প্রস্তুতি নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।